হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক খুব ভালো ছিল। আমি যা চাইতাম তাই দিতেন। কিন্তু উনি আমাকে একা ঘরে যেতে বারণ করতেন। ওই ঘরটা ছাড়া বাকি সব ঘর পরিষ্কার করার দায়িত্ব আমার ছিল। একদিন মালিক বাড়িতে ছিল না, আর আমি ওর ঘরে গিয়ে ঢুকি। ভেতরের দৃশ্য দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। কারণ এখানে আমি প্রায় ৮ মাস ধরে এই বাংলোতে কাজ করছি। এর আগে আমি সামনের বাড়িটাই কাজ করতাম। ওরা যখন অন্য শহরে চলে গেল তখন যাবার আগে আমাকে এই কাজটা জোগাড় করে দিয়ে গেল। এই বাংলোর মালিক খুব ভালো। সব রকমভাবে আমার খেয়াল রাখেন। এই বাড়িতে আমি ছাড়া আরও ২ জন কাজের লোক আছে, আর দুজনেই ছেলে। বাড়ির ভেতরকার সব কাজ আমি করতাম। এত বড় বাড়িতে মালিক একা থাকতেন। বাড়িটা খুব বড় ছিল। বাড়িতে বেশি লোকজন ছিল না, তাই আমাকেও বেশি কাজ করতে হতো না। তা সত্ত্বেও মালিক আমাকে খুব ভালো পারিশ্রমিক দিতেন। পারিশ্রমিক ছাড়া উনি আমাকে অনেক কিছু দিতেন। উনার ঘর আর টাকার সংখ্যা গুণে শেষ করা যেত না। আমি এই কাজটা পেয়ে খুব খুশি ছিলাম। শুধু মালিক আমাকে একটা বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন। উপরের তলায় একটা ঘর ছিল। সেই ঘরে সবসময় তালা দেয়া থাকত। উনি আমাকে ওই ঘরে যেতে বারণ করেছিলেন। আমার প্রায় মনে হতো যে ওই ঘরে কি এমন আছে যার জন্য মালিক ওখানে কাউকে যেতে দেবেন না। এমনকি মালিক আমাদের উপরের তলায় যেতে বারণ করতেন। কিন্তু একবার আমি ওনার থেকে উপরের তালা পরিষ্কার করার অনুমতি নিয়েছিলাম। উনি অনুমতি দিয়েছিলেন, কিন্তু ওই ঘরে যেতে আমাকে বারণ করে দিয়েছিলেন। আর আমার এত সাহস ছিল না যে আমি মালিককে জিজ্ঞেস করব ঘরে কি আছে। আর ওই বাড়ির বাকি ২ জন কাজের লোকের সাথে আমার তেমন কথা হতো না যে ওদেরকে জিজ্ঞেস করব। আর সবচেয়ে বড় কথা, মালিক আমাকে খুব বিশ্বাস করতেন। আর আমি কোনোভাবেই মালিকের বিশ্বাস হারাতে চাই না। কারণ এই বাড়িতে আমি না চাইতেই সবকিছু পাচ্ছিলাম। এখানে কেউ আমার উপর হুকুম চালাতো না, কেউ আমার কাজের ভুল ধরত না। আমি নিজের মতো করে কাজ করতাম, নিজের ইচ্ছে মতো আরামও করতাম। আমার মাঝে মাঝে চোখে পড়ত মালিক উপরের তলা থেকে নিচে নামছেন। মনে হতো উনি ওই ঘরটাতে যেতেন। কিন্তু আমি কাজের লোক হয়ে মালিককেই কথাটা কি করে জিজ্ঞেস করি। একদিন মালিককে কাজের জন্য শহরের বাইরে যেতে হয়। যাবার আগে উনি আমাকে বলেছিলেন যে আমি ২ দিনের জন্য বাইরে যাচ্ছি। আমি যখন থাকব না তখন এই বাড়ির দেখাশোনা তোমাকেই করতে হবে। উনি বাড়ির চাবিটা আমার হাতে তুলে দেন। আমি অনেকদিন ধরে ওই বাড়িতে কাজ করছিলাম, তাই মালিক আমাকে বিশ্বাস করতে শুরু করেছিলেন। বাড়ির সব চাবি আমার হাতে তুলে দিয়ে মালিক বলেন, উপরের তলায় পরিষ্কার করতে যাওয়ার কোনো দরকার নেই। আমি যেন নিচে থাকি আর বাড়ির দেখাশোনা করি। আমি মালিককে কথা দিলাম যে আমি খুব ভালো করে তার বাড়ির দেখাশোনা করব। এই ২ দিন আমার পুরো ছুটি, কোনো কাজ নেই। এমনিতেও এই চাকরিটা আমার কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতন। শুধু একটা কথা আমাকে ভাবায়, মালিক কেন চায় না আমি উপরের তলায় যাই? ওই ঘরে কি এমন আছে যে মালিক আমাকে উপরের তলায় যেতে বারণ করে গেলেন? আমার খুব জানতে ইচ্ছে করেছিল ওই ঘরটা এমন কি আছে। বাড়ির সব চাবি এখন আমার কাছে। তার মানে নিশ্চয়ই উপরের ঘরের চাবিও এর মধ্যে আছে। আমার খুব ইচ্ছে করছিল একবার ওই ঘরটায় যেতে আর দেখতে ওখানে কি আছে। কিন্তু আমার ভয় হচ্ছিল যে মালিক যদি জানতে পারে তাহলে আমার চাকরি চলে যাবে। আর আমি এই চাকরিটা কোনো মতেই হারাতে চাই না। আমি ভেবে দেখলাম যে এখন এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তোকে আমাকে দেখবে। আর যে ২ জন কাজের লোক ছিল তাদের মধ্যে একজন মালিকের ড্রাইভার যে ওনার সাথে গিয়েছিল, আর একজন ছিল চৌকিদার যে কখনো বাড়ির ভিতরে ঢুকত না। তাই এখন আমি ওপরের ঘরে গেলে মালিক কোনোভাবেই সেটা জানতে পারবে না। এই ভেবে আমি সিঁড়ির দিকে পা বাড়ালাম। প্রথমে আমার বুক ধড়ফড় করছিল, আমার ভয় লাগছিল। আমি জানতাম না ওই ঘরের ভেতরে কি আছে। মনে হয় মালিকের কোনো পুরনো স্মৃতি আছে ওখানে। এই ভেবে আমি ভয়ে ভয়ে সিঁড়ি ভেঙে উপরের তলায় গিয়ে পৌঁছালাম। আমিও ঘরের বাইরে ৫ মিনিট ধরে দাঁড়িয়ে রইলাম।
আমার সাহস হচ্ছিল না চাবি খুলে ভেতরে ঢোকার। এই শীতেও আমি ঘামছিলাম। আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা এক ধরনের চুরি বলা যেতে পারে। মালিকের বিশ্বাস ভেঙে আমি নিজের আগ্রহ মেটাতে যাচ্ছিলাম। আমার বিবেক আমাকে বাধা দেয়, তাই আমি নিচে নেমে এলাম। খুব বেশি হলে মালিকের কোনো দামি জিনিস বা পুরনো স্মৃতি থাকবে, যেটা আমার কোনো কাজে আসবে না। কিন্তু আমার চাকরিটা চলে গেলে গ্রামে আমার বুড়ো বাবা মায়ের ওষুধ খরচা কে দেবে, এই ভেবে আমি নিজেকে সামলে নিলাম। মালিক যাওয়া একদিন হতে চলল। উনি বলেছিলেন উনি 2 দিন পর ফিরবেন। পরের দিন সকালে আমি যখন বাড়ি পরিষ্কার করছিলাম, তখন আমার মনে হলো যে উপরের তলা 2 দিন পরিষ্কার না হলে ওখানে অনেক ধুলো জমে যাবে। আর মালিক ফিরে আসার পর এটা পরিষ্কার করতে গেলে আমার কাজ অনেক বেড়ে যাবে। এই ভেবে আমি উপরের তলা পরিষ্কার করতে চলে গেলাম, কারণ আমি চাই না মালিক ফিরে আসার পর আমার কাজের বোঝা আরও বেড়ে যায়। আর আমি এখন পুরো খালি ছিলাম, আর একলা একলা আমার বাড়িতে মন বসছিল না। মালিক থাকলে উনি দিনের অর্ধেকটা বাড়িতেই কাটাতেন, আর কিছু না কিছু ছোটখাটো কাজ দিয়ে আমাকে ব্যস্ত রাখতেন। উপরের তলা পরিষ্কার করতে গিয়ে আমি আবার ওই ঘরটার সামনে গিয়ে পড়লাম। এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মালিককে দেওয়া কথা ভুলে আমি চাবির গোছাটা বের করে একটা একটা করে চাবি তালা লাগিয়ে চেক করতে লাগলাম। কিছুক্ষণ পর একটা চাবি লাগাতে তালাটা খুলে গেল। আমি ভয়ে ভয়ে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ভেতরে এরকম কিছু দেখব। ওখানে যা দেখলাম আমার মাথা ঘুরে গেল। আমি দরজাটাতে আবার তালা লাগিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম। আমার এত সাহস ছিল না যে আমি ঘরের ভিতরে ঢুকব। আমি ছুটে নিচে চলে এলাম। এখন আমার বুক ধড়ফড় করছিল। মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে আসবে। আমার গা ঘামে ভিজে গিয়েছিল, আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমি ভেবেছিলাম ভেতরে মালিকের কোনো দামি জিনিস বা পুরনো স্মৃতি থাকতে পারে। আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু থাকতে পারে। আমি নিচে এসে সোফায় বসে পড়লাম। আমার পা কাঁপছিল, আর আমার সাহস হচ্ছিল না যে আমি উঠে এক গ্লাস জল খাব। বেশ কিছুক্ষণ ধরে আমি সোফায় এরকমভাবে বসে রইলাম। তারপর উঠে আমি কোনো রকমে নিজেকে সামলালাম। সোফা থেকে উঠে আমি প্রথমে জল খেলাম। তারপর ভাবতে লাগলাম, মালিক যদি জানতে পারেন যে আমি ওই ঘরের দিকে গেছিলাম তাহলে আমার চাকরিটা আর থাকবে না। কিন্তু ভেতরে আমি যা দেখেছি তারপর আমি চুপ করে থাকলে সেটা এক রকমের পাপ হবে। আমি জানতে চাই এরকমটা কেন। তখন আমার মাথায় একটা খেয়াল আসে। আমি শুধু পরিষ্কার করার জন্য মালিকের ঘরে যেতাম, আর পরিষ্কার হয়ে গেলে আমি বেরিয়ে আসতাম। কনের ঘরটা আমি কখনো ভালো করে দেখিনি। আজ আমি যখন উপরের ঘরে এমন এক দৃশ্য দেখলাম, তখন আমার জানতে ইচ্ছে করছে যে আমার মালিক আসলে কে। তাই আমি ঠিক করলাম যে প্রথমে আমি মালিকের ঘরটা খুঁজে দেখব। হতেও পারে যে ওখানে আমি এমন কিছু পাব যা দেখে আমার পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যখন আমি মালিকের ঘরে গিয়ে পৌঁছলাম, তখন আমি একটা জিনিস খুলে চেক করতে থাকলাম। উনি কোনো জিনিস লক করে যাননি, শুধু ওই ঘরের দরজাটা বন্ধ ছিল, যার চাবি আমার কাছে ছিল। এসবের একটাই মানে হয় যে মালিক আমাকে খুব বিশ্বাস করতেন। আমি ভেতরে ভেতরে লজ্জিত ছিলাম যে আমি মালিকের বিশ্বাস ভাঙছি। কিন্তু এই সময়ে আমার এটা জানা বেশি জরুরি ছিল যে উপরের ঘরে আমি যেটা দেখেছি তার মানে কি। যখন আমি মালিকের ফার্নিচারের শেষ তালাটা খুললাম, তখন একটা জিনিস আমার হাতে এলো। সেটা দেখে আমি ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারলাম। আমার মালিক এক বড় ফ্যাক্টরি চালায়। উনার বয়স বেশি নয়। উনি দেখতেও খুব সুন্দর। আমি এতদিন ভাবতাম যে এত বড় বাড়িতে উনি একা কেন থাকেন। উনার পরিবারের লোকজন কোথায়, আজ অবধি আমি জানতাম না যে উনি একা কেন থাকেন। আর আজ যখন আমি উপরের ঘরে গেলাম, তখন আমি মালিকের সবকিছু গোপন কথা জানতে পারলাম। উনার ড্ররে আমি যে জিনিসটা পেয়েছিলাম সেটা একটা অ্যালবাম ছিল। তার সাথে একটা ডায়েরিও পেয়েছিলাম। আমি একটু লেখাপড়া জানতাম, তাই ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিটা পড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি মালিককে ভালো মানুষ মনে করতাম, কিন্তু আসলে উনি তো খুব সাংঘাতিক মানুষ। আমার সন্দেহ হয় যে আমি কি সত্যিই বাড়িতে একা আছি। ডায়েরিটা খুব কম লেখা ছিল, টুকরো টুকরো করে কথা লেখা ছিল। বইগুলো পড়ার পর আমার মনে হয়েছিল যে আমি মালিকের গোপন তথ্য জেনে গেছি। কিন্তু আমি ভুলে গেছিলাম যে প্রত্যেকটা ছবির এক অন্য মানে থাকে।
সব সত্যি এক অন্য দিক থাকে যেটা আমাদের চোখে পড়ে না। আমি নিজের মতো করে সব ঘটনাটা সাজিয়ে একটা গল্প বানিয়ে ফেললাম, কিন্তু সেটা আমার নিজের দৃষ্টিভঙ্গি ছিল। আমি কেবল অর্ধেক সত্যিটা জানতে পেরেছিলাম, কারণ মালিকের ডায়েরিতে মাত্র 10 থেকে 12 পাতায় লেখা ছিল, বাকি পাতাগুলি কিছু লেখা ছিল না। আমি অ্যালবামটা খুলে দেখলাম ওখানে মালিকের ছোটবেলার কিছু ছবি আছে, যেখানে উনি ওনার মা বাবার সাথে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমি প্রথমবার মালিকের মা বাবার ছবি দেখলাম। ওটা ছাড়া অ্যালবামে আর কিছু ছিল না। তবে আমি সবটা বুঝতে পেরেছিলাম। আমি নিজের মতো করে 2 এ 2 4 করে নিলাম। কিন্তু তখন আমি অর্ধেক ঘটনাটা জানতাম। আমি ভাবিনি যে যখন আমি পুরো সত্যিটা জানতে পারব, তখন আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আমি সব জিনিস আবার আগের মতো করে দিলাম আর বাইরে বেরিয়ে মালিকের ঘরটা আবার লক করে দিলাম। উপরের ঘরটাও আগের মতো লক করে দিলাম। আমি চাই না মালিক কোনোভাবেই জানতে পারুক যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম, কিংবা উনি বুঝতে পারুক আমি উপরের ঘরে গিয়েছিলাম। কারণ তখন মালিককে আমার খুব ভয়ঙ্কর মনে হয়েছিল। মনে হয়েছিল উনি সবকিছু করতে পারেন। রাত হতেই মালিক ফেরত চলে এলেন। এখন আমার মালিককে দেখে খুব ভয় লাগছিল। আমি কোনো রকমে ওনার জন্য খাবার বানিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে চলে গেলাম। এখন আমার ওনার সামনে যেতে ভয় লাগছিল। আমার মনে এই ভয়টা ছিল যে মালিক যদি সবকিছু জানতে পেরে যান, তাহলে আমার কাজটা আর থাকবে না, কিংবা হতে পারে উনি আমাকে তার থেকেও কোনো ভয়ঙ্কর শাস্তি দেবেন। আমি সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছিল। যখন মালিক আমাকে ফোন করে আবার বাড়িতে ডেকে পাঠালো, তখন আমার পুরো প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছিল মালিক হয়তো সবটা জেনে গেছেন। আমি খোঁড়াতে খোঁড়াতে বাংলার ভেতর দিয়ে উপস্থিত হলাম। মালিক আমাকে দেখে বলেন যে খুব ঠান্ডা পড়েছে। আমি খানিকটা প্রাণ ফিরে পেলাম। আমি তাড়াতাড়ি কফি বানিয়ে মালিকের ঘরে পৌঁছতে গেলাম। মালিক আমাকে দেখে বসতে বলেন। আমি ঠান্ডা মেঝেতে বসে পড়লাম। আমি ঠান্ডায় কাঁদছিলাম। মালিক বলেন, আমার অনুপস্থিতিতে তুমি আমার ঘরে ঢুকেছিলে। মালিক যেভাবে সরাসরি আমাকে প্রশ্ন করলেন, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। মালিক জেনে গেছেন যে আমি ওনার ঘরে ঢুকে ওনার জিনিসপত্র খেটেছি। আমি চুপ করে মাথা নিচু করে রইলাম। উনি বললেন, তোমার কি এমন দরকার পড়েছিল যে তুমি আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র ওলটপালট করেছ? আমি কখনো তোমার কোনো অভাব রাখিনি। মালিক আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন, যার আমার কাছে কোনো উত্তর ছিল না। তিনি বললেন, বলো, তোমার কি এমন দরকার পড়েছিল যে তুমি আমার ড্রয়ের সব জিনিসপত্র ওলটপালট করছ? তোমার কি মনে হয়েছিল যে আমি কিছু জানতে পারবো না? আমি আমার ঘরের সব জিনিস খুব যত্নে রাখি, আর তুমি সবকিছু এধার ওধার করে দিয়েছ। তুমি ভেবেছিলে আমি বুঝতে পারবো না? আমার অনুপস্থিতিতে তুমি আমার সব ড্রয়ার চেক করছো। উনার রাগটাও খুব অদ্ভুত ছিল। উনি শুধু একের পর এক প্রশ্ন করতে থাকেন। আমার মনে হলো যে সত্যিটা আমি আর লুকোতে পারবো না। আমি উনাকে বলে দিলাম যে উনি না থাকাকালীন আমি উপরের তলা পরিষ্কার করতে গিয়েছিলাম। আমার আগ্রহ খুব বেড়ে গেছিল, তাই আমি উপরের ঘরটা খুলেছিলাম। আমি যে ভিতরে পা রেখেছিলাম, সঙ্গে সঙ্গে আমার জান বেরিয়ে গেছিল। ভেতরে দৃশ্যটা দেখে আমি কেঁপে উঠেছিলাম। আর তাই সত্যিটা জানার জন্য আমি আপনার ঘরে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে আপনার ঘরে আমি এমন কিছু পাব যেটা দেখে আমি সত্যিটা জানতে পারব। কারণ আমি ওপরের ঘরে যা দেখেছিলাম তারপর চুপ করে থাকা আমার কাছে এক ধরনের পাপ মনে হচ্ছিল। আমি যখন আপনার ড্রয়ার চেক করছিলাম, ওখানে আমি একটা অ্যালবাম আর একটা ডায়েরি খুঁজে পাই। ওইগুলো দেখে আমার এক ঝটকা লেগেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আপনি এরকম কেন করছেন। কেউ কি এমনটা করতে পারে? আমি তো আপনাকে অনেক বড় মনের মানুষ মনে করতাম। কিন্তু আমি যা দেখেছি তা দেখে এটাই প্রমাণ হয় যে আপনি একজন অত্যাচারী মানুষ। ভয়ে ভয়ে আমি মালিককে সব কথা বলে ফেললাম। বড়জোর আমার চাকরিটা চলে যাবে। কিন্তু এত বড় সত্যিটা আমি মনের ভেতর চেপে রেখে বাঁচতে পারতাম না। আমার কথা শুনে মালিক রেগে যাওয়ার বদলে মুচকি হাসেন। আমার দিকে তাকিয়ে বললেন, আমার দেখে ভালো লাগলো যে তার বিবেকবোধ এখনো বেঁচে আছে। কিন্তু আমার পেছনে আমার জিনিসে হাত দিয়ে তুমি আমার বিশ্বাস ভেঙেছ। সত্যিটা জানার খুব ইচ্ছে না তোমার? তো চলো, আমি তোমাকে পুরো সত্যিটা বলি। তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যা দেখেছ সেটা ঠিক না ভুল। আমি 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছিলাম। আমার বাবা আর একটা বিয়ে করে এনেছিলেন।
কারণ আমি খুব ছোট ছিলাম আর আমার একটা মায়ের দরকার ছিল। আমার নতুন মা খুব ভালো করে আমার খেয়াল রাখত। যখন আমার বাবা সামনে থাকতো তখন দেখে মনে হতো মা আমার জন্য জান দিতে পারে। আমার নতুন মায়ের সাথে আমি খুব খুশি ছিলাম। কিন্তু আমার বাবা আমার নতুন মায়ের সাথে বেশি দিন থাকতে পারল না। বিয়ের 9 মাস পরেই বাবা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। বাবা উইলে লিখে গিয়েছিলেন যে আমার যখন 18 বছর বয়স হবে তখন আর সব সম্পত্তির মালিক আমি হব। তার আগে অবধি বাবা মাকে তার ব্যবসা সামলানোর দায়িত্ব দিয়েছিল। বাবা একটা ঘর আর কিছু টাকা ছাড়া মায়ের জন্য আর কিছুই রেখে যায়নি। বাবা মারা যাওয়ার পর থেকেই মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। আমাকে সারাদিন ঘরে বন্ধ করে রাখত। দিনে 1 থেকে 2 বার করে আমাকে খেতে দিত। আমার স্কুলে যাওয়া বন্ধুদের সাথে মেলামেশা করা সব বন্ধ করে দিয়েছিল। আমি সারাদিন ঘরে বন্ধ থাকতাম, যেখান থেকে আমি অনেক রকমের আওয়াজ শুনতে পেতাম। বাড়িতে পার্টি হতো। মা তার বন্ধুদের সাথে গান চালিয়ে পার্টি করত। আমার সৎমা আমার বাবার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ করেছিল। বাড়ির সব ভালো কাজের লোকেদের ছাড়িয়ে দিয়েছিল আর নিজের পছন্দ মতো কিছু কাজের লোক এনেছিল, যারা মায়ের মতোই আমার উপর অত্যাচার করত। আমি যখনই মাকে বলতাম যে আমি ঘরের বাইরে বেরোতে চাই, তখনই সে আমাকে খুব মারত। আর যখন বাড়িতে পার্টি হতো তখন আমাকে ঘরে বন্ধ করে রাখার সাথে সাথে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখত। মা তার বন্ধুদের সাথে মিলে আমার উপর অত্যাচার করত। মা আমাকে নিয়ে মজা করত। একদিন আমার সৎ মা আমাকে বলল যে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি, মা নিজে তার খুন করিয়েছে। কারণ আমার মা জানত যে বাবা মারা যাওয়ার পর তার সব সম্পত্তির মালিক সে হবে। যখন আমার বাবার বাড়ির সামনে এলো তখন মা রেগে আগুন দেখে যে তার ভাগে বেশি কিছু নেই। প্রথমে সে ভেবেছিল সে আমাকেও মেরে ফেলবে, কিন্তু উইলে লেখা ছিল যে আমি 18 বছর হওয়ার আগে যদি আমার কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি একটা ট্রাস্টের নামে চলে যাবে। সেটা হলে মায়ের হাতে কিছুই আসবে না। তাই মা ঠিক করেছিল যে সে আমাকে বাঁচিয়ে রাখবে যতদিন না আমার 18 বছর বয়স হচ্ছে। যে আমার 18 বছর বয়স হবে সে একটা কাজে আমাকে দিয়ে সই করিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেবে। তারপর আমাকেও মেরে ফেলবে। না, আমাকে এত চর্চা করত যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। যখন আমি জানতে পেরেছিলাম যে সে আমার বাবাকে খুন করেছে তখন আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আমি এটা জানতাম যে একদিন সে আমাকে মেরে ফেলবে। 5 বছর ধরে আমি এভাবেই দিন কাটাতে লাগলাম। 5 বছর পর বাড়িতে একটা চাকর আসে। তারা আমার উপর দয়া হয়। আমি যখন তাকে পুরো ঘটনাটা বলি তখন সে আমাকে কথা দেয় যে সে আমাকে সাহায্য করবে। একদিন সুযোগ বুঝে আমাকে খুলে দেয় আর আমাকে নিয়ে পালিয়ে যায়। আমি 4 বছর তার সাথে তার গ্রামে রইলাম। যখন আমার 8 বছর বয়স হলো তখন মা বাবা উকিলের সাথে দেখা করলাম। আমি বেঁচে আছি দেখে উনি খুব খুশি হলেন, কারণ উনি আমার বাবার বন্ধু ছিলেন। আমি সব সম্পত্তি আমার নামে করে নিলাম। আমার সৎমা আমাকে দেখে ক্ষমা চাওয়ার নাটক করে। আমিও সবার সামনে ওনাকে ক্ষমা করে দিই। কিন্তু আমি এমন একজন মহিলাকে কি করে ক্ষমা করব যে আমার বাবাকে খুন করেছে, যার জন্য আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। আর আমি আমার জীবনের বেশ কিছু বছর একটা ঘরে বন্দী হয়েছিলাম। আমি আমার সৎমাকে ক্ষমা করে আমার বাংলায় নিয়ে আসি আর ওনাকে উপরের ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিই। তুমি উপরের ঘরে যাকে বাধা থাকতে দেখেছ সে আমার সেই সৎমা। আমি ওনার সাথে সে সব কিছু করিনি যা উনি আমার সাথে করেছিলেন। আমি শুধু তাকে বেঁধে ফেলে রেখেছি, কিন্তু আমি তাকে সময়মতো জল আর খাবার দিই। সে আমার বাবার খুনি আর আমার অপরাধী। তুমি অ্যালবামে যাদের দেখেছ তারা আমার মা বাবা। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার মা আমার সাথে খুব ভালো ব্যবহার করত, কারণ সে জানত যে সে খুব তাড়াতাড়ি আমার বাবাকে মেরে ফেলবে আর সব সম্পত্তির মালকিন হবে আর আমাকেও রাস্তা থেকে সরিয়ে দেবে। কিন্তু বাবার মিল তার সব প্ল্যানে জল ঢেলে দিয়েছিল। আমার সৎমা উপরের ঘরে এভাবে 6 বছর ধরে বন্ধ আছে। সে যতদিন বেঁচে থাকবে আমি তাকে এভাবে বন্ধ করে রাখব। তার যদি টাকা লোভ না থাকত তাহলে আমি তাকে এতটাই ভালোবাসতাম যে সব সম্পত্তি তার নামে করে দিতাম। আমি একজন মরা মায়ের ছেলে। আমার বাবা বেঁচে নেই। সে যদি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসত তাহলে আমি তার জন্য নিজের প্রাণও দিতে পারতাম, কিন্তু সে সম্পত্তির লোভে নিজের ক্ষতি করেছে আর একজন খুনি হয়ে উঠেছে।
এখন তার এটাই শাস্তি যে সে সারা জীবন এভাবে বন্ধ থাকবে আর কষ্ট ভয় করবে। প্রিয় বন্ধুরা, আমি কি ঠিক করেছি নাকি ভুল করেছি তা কমেন্ট করে জানাও। আর সবাইকে বলছি প্লিজ লোভ করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।